এই টাকলাকে ফাঁসির সাজা হওয়া উচিত। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোকে শেষ করে দেব। ইন্সপেক্টর বিজয় প্রতাপ সিংকে পদের অপব্যবহার, হুমকি এবং অবৈধ আদায়ের অপরাধে কঠোর কারাদণ্ডের সাজা দেওয়া হলো। দুপুরের কড়া রোদ ছোট শহরের সবজি বাজারের ওপর সরাসরি পড়ছিল। ধুলো উঠছিল। টিনের চালের নিচে বসে থাকা দোকানদাররা ঘাম মুছতে মুছতে চিৎকার করছিল, টমেটো নিয়ে নাও, তাজা টমেটো, কাঁচা লঙ্কা সস্তা আছে। সেই বাজারেরই এক কোণে একটি পুরনো মাদুর পেতে বসেছিলেন সাবিত্রী দাদি। বয়স প্রায় ৭০ বছর, মুখ ভর্তি বলিরেখা, চুল পুরো সাদা, চোখে ক্লান্তি ছিল, কিন্তু সাহস তখনও বেঁচে ছিল। তার সামনের ঝুড়িতে ঢ্যাঁড়স, লাউ, বেগুন, আলু এবং অল্প কিছু ধনে পাতা রাখা ছিল। সবজি খুব বেশি ছিল না, কিন্তু ওটাই ছিল তার রুটি রুজি। তার পাশেই বসেছিল ১৫ বছরের এক ছেলে, আরফ। রোগা পাতলা, শ্যামলাবর্ণ, চোখে এক ধরনের তেজ। সে ফিকে হয়ে যাওয়া, বেশ কয়েক জায়গায় ছেঁড়া একটি শার্ট পরেছিল এবং ক্ষয়ে যাওয়া চপ্পলের একটি ফিতে সুতো দিয়ে বাঁধা ছিল। দেখলেই কেউ বলে দিত, বেচারা গরিব ছেলে। কিন্তু যে তার চোখের দিকে তাকাত, সে সেখানে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পেত। দাদি, আজ যদি সবজি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তবে তোমার ওষুধ নিয়ে আসব, আরব ধীর গলায় বলল। সাবিত্রী দাদি হাসলেন। আগে পেট ভরে খাওয়া তো হোক বাবা, ওষুধ পরেও আসবে। এমন সময় বাজারে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। দূর থেকে একটি পুলিশ জিপ আসতে দেখা গেল। জিপ থেকে নামল এক বিশাল দেহের লোক, বড় পেট, কপাল একেবারে পরিষ্কার, টাক চকচক করছিল, গোপ খাড়া করা। এ ছিল ইন্সপেক্টর ভানু প্রতাপ। তার পেছনে দুজন সিপাহীও নামল। বাজারের অনেক দোকানদার চোখ নামিয়ে নিল। কেউ কেউ তৎক্ষণাৎ সবজির ঝুড়ি ঠিক করতে শুরু করল। সবাই জানত ইন্সপেক্টর ভানু প্রতাপ মাসে ২-৩ বার আসে। টাকা দেয় না, যা মন চায় উঠিয়ে নিয়ে যায়। সে সোজা সাবিত্রী দাদির মাদুরের কাছে এসে থামল। ও বুড়ি, কি খবর? আজ তো সবজি তাজা মনে হচ্ছে, সে হাসতে হাসতে বলল। দাদি মাথা নিচু করে নিলেন। নমস্কার সাহেব। ইন্সপেক্টর না জিজ্ঞেস করেই ঢ্যাঁড়স তুলে নিল, তারপর টমেটো হাতালো। সব প্যাক করে দাও, বাড়ি নিয়ে যেতে হবে। দাদির মুখের রং উড়ে গেল। সাহেব, টাকা? ভানুপ্রতাপ হাসল। টাকা? হারে, আমরা তোদের সুরক্ষা দিই, তোদের এখানে বসতে দিই, সেটাই কি যথেষ্ট নয়? সিপাহীরা কিছু না বলেই ঝুড়ি ওঠাতে শুরু করল। আরফের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল। কিন্তু এবার সে চুপ না থাকার সিদ্ধান্ত নিল। সাহেব, মেহনাতের রোজগার ফ্রিতে নিয়ে যাবেন না, সে পরিষ্কার গলায় বলল। পুরো বাজারের নজর তার ওপর আটকে গেল। ইন্সপেক্টর ধীরে ধীরে তার দিকে ফিরল। তার চোখে রাগ নেমে এলো। কি বললি তুই? ইন্সপেক্টর ভানুপ্রতাপ আরফকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ছেঁড়া শার্ট, ঘষা প্যান্ট, রোগা শরীর। তার হাসি পেল। আরে বাহ, বুড়ির উকিলও আছে সাথে, সে ব্যঙ্গ করল। বাজারে দাঁড়িয়ে থাকা লোকেরা চুপ ছিল। কারোর সাহস ছিল না কিছু বলার। আরফ এবার আরও পরিষ্কার গলায় বলল, সাহেব, আপনি আইনের লোক, আইন শেখায় যে কারোর জিনিস টাকা না দিয়ে নেওয়া উচিত নয়। দুই সিপাহী একে অপরের মুখ দেখতে লাগল। ভানু প্রতাপের মুখ রাগে লাল হয়ে গেল। আইন আমাকে শেখাবি তুই? সে এগিয়ে গেল এবং আরফের কলার ধরল। জানিস আমি কে? আরফের গলা টিপে ধরা হচ্ছিল, কিন্তু সে চোখ নামাল না। জানি আপনি পুলিশ, তাই তো বলছি, আপনি ভুল করবেন না। সাবিত্রী দাদি ঘাবড়ে গিয়ে উঠলেন। সাহেব, বাচ্চা ছেলে, ছেড়ে দিন, যা নেওয়ার নিয়ে যান। ভানুপ্রতাপ দাদিকে ধাক্কা দিল। তিনি টাল সামলাতে না পেরে মাদুরের ওপর বসে পড়লেন। এবার আরভার সহ্য করতে পারল না। আপনি দাদিকে হাত দেবেন না। ব্যাস, এই শব্দটাই আগুনের ফুলকি হয়ে গেল। খুব মুখ চলছে এর। ইন্সপেক্টর গর্জন করে উঠল। একে থানায় নিয়ে চলো, সরকারি কাজে বাধা দিচ্ছে। সাহেব, আমি কি করলাম? আরফ বলল। এখন বলবো থানায়। সিপাহী তার হাত মুচড়ে দিল। বাজারের লোক সব দেখছিল, কেউ এগিয়ে এলো না। সাবিত্রী দাদি কাঁদতে কাঁদতে পেছনে দৌড়ালেন। সাহেব, ওকে নিয়ে যাবেন না, ও নির্দোষ। ভানুপ্রতাপ ঘুরে বলল, যদি বেশি কথা বলিস তবে তোর বিরুদ্ধেও কেস করে দেব। অবৈধ দখল, অবৈধ দোকান সব ভেতরে করে দেব। দাদি চুপ হয়ে গেলেন, চোখ দিয়ে জল পড়তে লাগল। আরফকে জিপে ধাক্কা দিয়ে বসানো হলো। জিপ ধুলো উড়িয়ে চলে গেল। থানায় আরফকে একটি চেয়ারের সাথে বেঁধে দেওয়া হলো। ইন্সপেক্টর সামনে বসল। খুব সততা দেখাচ্ছিলি, এখন দেখাচ্ছি সততা কি জিনিস। সে টেবিলে লাঠি মারল। আমি সত্যি বলেছি, আরফ বলল। আপনি যা করছেন তা ভুল।
ভানুপ্রতাপ সিপাহীকে বলল, এফআইআর লেখো, ধারা 186 সরকারি কাজে বাধা এবং 353 সরকারি কর্মচারীর ওপর হামলা করার চেষ্টা। কিন্তু সাহেব, ও তো হামলা করেনি, সিপাহী ইতস্তত করে বলল। আমি বললাম লেখো, ইন্সপেক্টর গর্জন করল। আরাফ প্রথমবার ভয় অনুভব করল। সে বুঝতে পারল যে ব্যাপারটা গুরুতর হতে পারে, কিন্তু তার মুখে এখনও সেই শান্ত ভাব ছিল। রাতে তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। লোহার রডের পেছনে বসে সে ছাদের দিকে তাকিয়ে রইল। তার দাদির চিন্তা হচ্ছিল, তিনি একা হবেন, বাজারের লোকেরা কি বলবে। দাদি কাঁদছেন। সে চোখ বন্ধ করল। তার ছোটবেলার এক অস্পষ্ট ছবি মনে পড়ল, অন্ধকার, ঠান্ডা বাতাস, আবর্জনার স্তূপ এবং এক মহিলার কোল। কিন্তু সেই স্মৃতি পরিষ্কার ছিল না। ওদিকে পরের দিন সকালে তাকে আদালতে পেশ করার প্রস্তুতি চলছিল, আর এখান থেকেই গল্প মোড় নিতে যাচ্ছিল। পরের দিন সকালে আরফকে পুলিশের জিপে বসিয়ে জেলা আদালতে নিয়ে যাওয়া হলো। তার হাতে হাতকড়া ছিল। বাজারের কিছু লোক দূরে দাঁড়িয়ে দেখছিল। সাবিত্রী দাদি ভিড়ের মধ্যে ছিলেন। সারা রাত তিনি কিছু খাননি, চোখ ফুলেছিল। দাদি, কেঁদো না। আরফ জিপে বসতে বসতে ধীর গলায় বলল, আমি কিছু ভুল করিনি। আদালতের বাইরে কোলাহল ছিল। উকিলরা কালো কোটে এদিক ওদিক যাচ্ছিল। চাওয়ালাদের আওয়াজ গমগম করছিল। কিন্তু সাবিত্রী দাদির কাছে সব অস্পষ্ট ছিল। আরফকে আদালত কক্ষ নম্বর 3-এ নিয়ে যাওয়া হলো। ভেতরে চেয়ারে লোকেরা বসেছিল। সামনে উঁচু চেয়ারে বসেছিলেন জেলা ও দায়রা বিচারক জজ অজয় ত্রিবেদী। শক্ত চেহারার, কম কথা বলা মানুষ। পুরো জেলায় তার সততার আলোচনা ছিল। মামলা নম্বর 247/23। ক্লার্ক ডাক দিল, রাষ্ট্র বনাম আরব। ইন্সপেক্টর ভানুপ্রতাপ এগিয়ে এলো। মাইলর্ড, আসামি সরকারি কাজে বাধা দিয়েছে, পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে এবং ভিড়কে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। জজ চশমা খুলে আরফকে দেখলেন। রোগা পাতলা ছেলে, ছেঁড়া জামা কাপড়, কিন্তু চোখ নিচু নয়। তোমার নাম? জজ জিজ্ঞেস করলেন। আরফ, সে পরিষ্কার গলায় বলল। উকিল আছে তোমার? আরফ চুপ রইল। সাবিত্রী দাদি পেছন থেকে বললেন, সাহেব, আমরা গরিব মানুষ, উকিল কোথা থেকে ঠিক করব? জজ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, সরকারি উকিল দেওয়া হোক। সরকারি উকিল আনুষ্ঠানিকভাবে বললেন, মাইলর্ড, আমার মক্কেল নাবালক, অভিযোগ গুরুতর, কিন্তু তদন্তের প্রয়োজন আছে। জজ ইন্সপেক্টরের দিকে তাকালেন। আপনার কাছে কি কোনো শক্ত প্রমাণ আছে যে এই ছেলেটি হামলা করেছে? ভানুপ্রতাপ একটু অস্বস্তিতে পড়ল। মাইলর্ড, সাক্ষী আছে আমার সিপাহীরা। কোনো ভিডিও বা কোনো স্বতন্ত্র সাক্ষী? জজ আবার জিজ্ঞেস করলেন। না মাইলর্ড। কিন্তু তখনই আদালতের পেছন থেকে আওয়াজ এলো, মাইলর্ড, আমি কিছু বলতে চাই। সবার নজর সাবিত্রী দাদির ওপর গেল। তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। সানেব, এই বাচ্চা নির্দোষ। ও শুধু এটুকুই বলেছিল যে সবজির দাম দিয়ে দিন, ব্যাস এটুকুই। আদালতে গুঞ্জন শুরু হলো। জজ অজয় ত্রিবেদী মনোযোগ দিয়ে দাদিকে দেখলেন। তার চেহারায় কিছু পরিবর্তন হলো, যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ সামনে এসে গেছে। তিনি আরফকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা? আরফ ধীরে ধীরে বলল, আমি জানি না। দাদি বলেন, তিনি আমাকে আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে এনেছিলেন। আমি কাঁদছিলাম। পুরো আদালত কক্ষ নিস্তব্ধতায় ডুবে গেল। জজের আঙুল টেবিলে থেমে গেল। কত বছর আগে? তার গলা কিছুটা ধীর ছিল। প্রায় 10 বছর আগে। তখন আমি খুব ছোট ছিলাম, আরফ বলল। জজের চোখে এক অদ্ভুত ভাব এলো, কারণ 10 বছর আগে তার নিজের 3 বছরের ছেলে এক মেলায় হারিয়ে গিয়েছিল, এবং আজ তার সামনে দাঁড়ানো এই ছেলে। তার প্রথমবার সন্দেহ হল, এটা কি শুধুই কাকতালীয়? আদালতে কিছু মুহূর্তের জন্য গভীর নিস্তব্ধতা নেমে এলো। জজ অজয় ত্রিবেদীর দৃষ্টি এখনও আরবের ওপর আটকে ছিল। তিনি তাকে মনোযোগ দিয়ে দেখছিলেন। তার চোখ, তার কপাল, কথা বলার ধরন, কিছু একটা ছিল যা তার ভেতরে তোলপাড় সৃষ্টি করছিল। তোমার বয়স কত? জজ জিজ্ঞেস করলেন। 15 বছর, আরাভ উত্তর দিল। আর তোমাকে দাদি কখন পেয়েছিলেন? সাবিত্রী দাদি এগিয়ে এলেন। সাহেব, প্রায় 12 বছর আগের কথা। রাতের সময় ছিল। আমি সবজি বিক্রি করে ফিরছিলাম। রাস্তার পাশে আবর্জনার স্তূপের কাছ থেকে কান্নার আওয়াজ এলো। দেখলাম এই বাচ্চা কাপড়ে মোড়ানো পড়েছিল। আশেপাশে কেউ ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কেউ এলো না। তারপর আমি একে বাড়ি নিয়ে এলাম। জজের শ্বাস কিছুটা ভারী হয়ে গেল। 12 বছর আগে, সেই বছরই তার 3 বছরের ছেলে আরিয়ান শহরের বড় মেলা থেকে নিখোঁজ হয়েছিল। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছিল, খবরের কাগজে ছবি ছাপা হয়েছিল,
কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। জজ তার সহকারীকে নিচু গলায় কিছু বললেন। সহকারী তৎক্ষণাৎ বাইরে চলে গেল। ইন্সপেক্টর ভানুপ্রতাপ অস্থির হচ্ছিল। তার মনে হচ্ছিল ব্যাপারটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মাইলর্ড, সে বলল, এটা আবেগের গল্প, কিন্তু আসামি আইন ভেঙেছে। জজ তার দিকে তাকালেন। ইন্সপেক্টর সাহেব, আদালত আবেগ দিয়ে নয়, তথ্যের ভিত্তিতে চলে, এবং এখন পর্যন্ত আপনি কোনো শক্ত প্রমাণ পেশ করেননি। ভানুপ্রতাপ চুপ হয়ে গেল। জজ আদেশ দিলেন, আসামি নাবালক, তাকে জুবেনাইল হোমে পাঠানোর বদলে অস্থায়ীভাবে শিশু সুরক্ষা কর্মকর্তার নজরদারিতে রাখা হোক। সাথে এই মামলার স্বাধীন তদন্ত হবে। আরফ প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনই জজ আরও একটি আদেশ দিলেন, এবং এক কথা, 12 বছর আগে দায়ের করা একটি নিখোঁজ ফাইল আনানো হোক, কেস নম্বর 118/। আদালতে বসে থাকা পুরনো ক্লার্ক চমকে ওপরে তাকাল। তার মনে ছিল সেই কেস, জজ সাহেবের নিজের ছেলে। ইন্সপেক্টর ভানুপ্রতাপের মুখের রং উড়ে গেল। যদি এই মামলা গভীর হয়, তবে তার সবজি কাণ্ডের কথাও সামনে আসতে পারে। শুনানি স্থগিত করে দেওয়া হল। বিকালে জজ নিজের চেম্বারে একা বসেছিলেন। তার সামনে পুরনো ফাইল খোলা ছিল। তাতে তার ছেলে আরিয়ানের ছবি ছিল। 3 বছরের বাচ্চা, বড় বড় চোখ, ডান কানের পেছনে ছোট একটি তিল। জজের আঙুল কেঁপে উঠল। তিনি তৎক্ষণাৎ শিশু সুরক্ষা কর্মকর্তাকে ডাকলেন। ছেলেটির ডান কানের পেছনে দেখুন কোনো তিল আছে কিনা। কিছুক্ষণ পর কর্মকর্তা ফিরে এলেন। জি স্যার, আছে। ঘরে যেন সময় থমকে গেল। জজ চেয়ারে পেছনে হেলান দিলেন। চোখ ভিজে গেল। এটা কি সত্যি হতে পারে? তার হারিয়ে যাওয়া ছেলে কি এত বছর পর ছেঁড়া জামা কাপড়ে এক সবজি বিক্রেতা দাদির সাথে তার সামনে দাঁড়িয়েছিল? কিন্তু এখন এটা শুধুই সন্দেহ ছিল। সত্য জানার জন্য আরও একটি পদক্ষেপ জরুরি ছিল, ডিএনএ পরীক্ষা। ওদিকে ইন্সপেক্টর ভানুপ্রতাপ বুঝে গিয়েছিল যে এখন ব্যাপারটা শুধু একটি ছেলের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এটা তার কেরিয়ার এবং হয়তো তার স্বাধীনতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরের দিন আদালতে আবার শুনানি ছিল। এবার পরিবেশ অন্যরকম ছিল। খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল যে জজ অজয় ত্রিবেদী একটি পুরনো নিখোঁজ কেসের ফাইল পুনরায় খুলিয়েছেন। আদালত কক্ষে অস্বাভাবিক ভিড় ছিল। উকিল, সাংবাদিক, স্থানীয় লোক সবাই জানতে চাইছিল যে ব্যাপারটা আসলে কি। আরবকে আবার পেশ করা হলো। এবার তার হাতে হাতকড়া ছিল না। জজ অজয় ত্রিবেদী সরাসরি আসল কথায় এলেন। আদালতের আদেশে আসামি এবং আদালতের মধ্যে সম্ভাব্য সম্পর্কের তদন্তের জন্য ডিএনএ টেস্ট করানো হবে। তিনি শান্ত কিন্তু ভারী গলায় বললেন। পুরো আদালত কক্ষ ফিসফিস করতে লাগল। ইন্সপেক্টর ভানুপ্রতাপ ঘাবড়ে গেল। মামলা যত লম্বা হবে তত বিপদ বাড়বে, কারণ এখন আদালত স্বাধীন তদন্ত করাচ্ছে এবং তাতে বাজারের অনেক দোকানদারের জবানবন্দি অন্তর্ভুক্ত হতে চলেছে। সাবিত্রী দাদি ঘাবড়েছিলেন। তিনি ধীরে আরবের হাত ধরলেন। বাবা, যা সত্যি সেটাই সামনে আসবে, ভয় পাস না। আরব চুপ ছিল। তার ভেতরে আবেগের ঝড় বইছিল। সত্যি কি তার অন্য কোনো বাড়ি ছিল? কোনো বাবা কি তাকে খুঁজছিল? কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, যে তাকে লালন পালন করেছে তিনিই তার দুনিয়া। 3 দিন পর ডিএনএ রিপোর্ট আদালতে পেশ হল। কোর্টে পিনপতন নিস্তব্ধতা। জজ ফাইল খুললেন। কয়েক সেকেন্ড পর্যন্ত পড়তে থাকলেন। তারপর তিনি চশমা খুলে রাখলেন। তার চোখে জল ছিল। রিপোর্ট অনুযায়ী আসামি আরব এবং এই আদালতের বিচারক অজয় ত্রিবেদীর ডিএনএতে সম্পূর্ণ মিল পাওয়া গেছে। শব্দগুলো বাতাসে ভেসে রইল। সাবিত্রী দাদির হাত কেঁপে উঠল। আরব স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। জজ চেয়ার থেকে উঠলেন। বহু বছরের কঠোরতা, সংযম, আইনের দেওয়াল সব ভেঙে গেল। আরিয়ান, তার ঠোঁট থেকে নাম বের হল। আরবের মনে যেন কোনো বন্ধ দরজা খুলে গেল। কিছু অস্পষ্ট স্মৃতি, এক মেলার আলো, এক শক্ত হাত যা আঙুল ধরেছিল। কিন্তু সে এগিয়ে গিয়ে দাদির পাশে দাঁড়িয়ে গেল। মাই লর্ড, তার গলা ধরে এলো। যদি আমি আপনার ছেলেও হই, তবুও আমার দাদি ইনি আমাকে মানুষ করেছেন। পুরো আদালত কক্ষ আবেগপ্রবণ হয়ে গেল। জজ অজয় ত্রিবেদী সাবিত্রী দাদির দিকে তাকালেন। আপনি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছেন। আপনার ঋণ কখনো শোধ করতে পারব না। দাদি কেঁদে ফেললেন। সাহেব, আমি তো শুধু মানবধর্ম পালন করেছি। কিন্তু এখনও একটি বিষয় বাকি ছিল। জজের গলা আবার কঠোর হয়ে গেল। এখন ইন্সপেক্টর ভানুপ্রতাপের বিরুদ্ধে স্বাধীন তদন্তের রিপোর্ট পেশ করা হোক। তদন্ত কর্মকর্তা উঠে দাঁড়ালেন। মাই লর্ড, বাজারে 7 জন দোকানদার জবানবন্দি দিয়েছেন যে ইন্সপেক্টর মাসের পর মাস ধরে ফ্রিতে জিনিস নিত। অনেকবার হুমকিও দেওয়া হয়েছে। ভানুপ্রতাপের মুখ সাদা হয়ে গিয়েছিল। এখন গল্প শুধু এক পরিবারের মিলনের ছিল না। এখন ন্যায় বিচার হওয়ার পালা ছিল। আদালতে নিস্তব্ধতা ছিল। সবার দৃষ্টি জজ অজয় ত্রিবেদীর উপর ছিল। এখন তিনি শুধু একজন বাবা ছিলেন না, তিনি আইনের চেয়ারে বসা বিচারক ছিলেন।
তিনি ধীর কিন্তু কঠোর স্বরে বললেন, ইন্সপেক্টর ভানুপ্রতাপ, আপনার বিরুদ্ধে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, বাজারের দোকানদারদের জবানবন্দি এবং প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে এটা স্পষ্ট যে আপনি নিজের পদের অপব্যবহার করেছেন। ভানুপ্রতাপের কপালে ঘাম চকচক করছিল। তার সেই টাক মাথা এখন নিচু ছিল। আপনার ওপর অবৈধ আদায়, হুমকি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা দায়ের করা হলো। তাৎক্ষণিকভাবে আপনাকে বরখাস্ত করা হলো। পরবর্তী অপরাধমূলক কার্যক্রম দায়লা আদালতে চলবে। কোর্টরুমে শোরগোল শোর হল। অনেক দোকানদারের চোখে সন্তোষ ছিল। জাজ আরও বললেন, যেখানে আরবের প্রশ্ন, আদালত মনে করে যে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ ছিল। অতএব তাকে অবিলম্বে সসম্মানে খালাস করা হল। সাবিত্রী দাদি ভগবানের নাম নিলেন। তার চোখ দিয়ে জল থামছিল না। আরব শান্ত দাঁড়িয়েছিল। সে জিতে গিয়েছিল, কিন্তু তার ভেতরে আবেগ জট পাকিয়েছিল। জজ কিছু মুহূর্ত থেমে বললেন, এবং এখন একটি ব্যক্তিগত কথা। আইনের মর্যাদায় থেকে আমি এটা বলতে চাই যে আজ আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। কিন্তু আমি এটাও মানি যে যিনি তাকে পালন করেছেন তিনিই তার আসল মা। পুরো আদালত কক্ষ উঠে দাঁড়াল। হাততালিতে ফেটে পড়ল চারপাশ। জজ নিজের চেয়ার থেকে নিচে নামলেন। বছরের পর বছর পর তিনি নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তটি কোনো সিনেমার মতো ছিল না। তা ছিল সত্য, ভারী এবং নিস্তব্ধ। আরবও প্রথমবার বাবাকে অনুভব করল, কিন্তু সে তৎক্ষণাৎ দাদির দিকে তাকাল। দাদি, তুমি কোথাও যাবে না, আমরা তিনজন একসাথে থাকব। জজ হেসে বললেন, হ্যাঁ, এখন কেউ একা থাকবে না। সেদিন আদালত থেকে শুধু একটি রায় বের হয়নি, একটি অন্যায় শেষ হয়েছিল, একটি পরিবার যুক্ত হয়েছিল এবং একটি বার্তা পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। আইন দেরিতে হলেও সত্যের সাথে দাঁড়ায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ আসল পরিবর্তন এখনও শুরু হতে বাকি ছিল। রায়ের পর শহর অনেক দিন পর্যন্ত সেই আলোচনায় মগ্ন ছিল। লোকেরা বলতো, দেখলে, সত্য লোকানো থাকে না। বাজারে এখন পরিবেশ বদলে গিয়েছিল। দোকানদাররা আগের মতো ভীত ছিল না, কেউ ফ্রিতে সবজি নিতে আসত না, পুলিশের গাড়ি দেখা গেলেও লোকেরা এখন চোখ নামাত না। ইন্সপেক্টর ভানু প্রতাপের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দ্রুত চলল। কয়েক সপ্তাহের মধ্যেই তার ওপর ফৌজদারি মামলা দায়ের হয়ে গেল। যে সিপাহীরা চুপচাপ তার সঙ্গী দিয়েছিল তারাও জবানবন্দি বদলে দিল। সত্য বাইরে আসতে লাগল। ওদিকে জজ অজয় ত্রিবেদী একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে আরবকে নিজের পুত্র হিসেবে স্বীকার করলেন, কিন্তু একটি শর্তে, আমরা সবাই একসাথে থাকব। তিনি বললেন, সাবিত্রী মাও। সাবিত্রী দাদি প্রথমে ইতস্তত করলেন, সাহেব, আমি গ্রামের মহিলা। বড় বাড়িতে কিভাবে থাকব? জজ হাসলেন। যে আমার ছেলেকে মানুষ বানিয়েছে সে আমার ঘরের সম্মান। কয়েকদিনের মধ্যেই সাবিত্রী দাদি এবং আরব জজের বাড়িতে চলে এলো। কিন্তু আরব আরও একটি কথা পরিষ্কার করে দিল, বাবা, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই এবং বড় হয়ে উকিল হতে চাই। জজের চোখে গর্ব ছিল। তুমি যা হতে চাও হও, কিন্তু সর্বদা মনে দেখো, আইন শক্তিশালীদের জন্য নয়, দুর্বলদের রক্ষার জন্য হয়। আরব মাথা নাড়ল। মাস পেরিয়ে গেল। আরব পড়াশোনায় মন দিল, ভালো স্কুলে ভর্তি হল। এখন তার কাছে নতুন জামাকাপড় ছিল, ভালো বই ছিল, কিন্তু সে নিজের পুরনো ছেঁড়া শার্ট যত্ন করে রেখে দিল। সে ওটা মাঝে মাঝে বের করে দেখত, কারণ ওটাই তাকে মনে করিয়ে দিত যে সে কোথা থেকে উঠে এসেছে। সাবিত্রী দাদি এখনও মাঝে মাঝে বাজারে যেতেন, কিন্তু সবজি বিক্রি করতে নয়, শুধু পুরনো সঙ্গীদের সাথে দেখা করতে। লোকেরা তাকে সম্মান করে মাজি বলে ডাকত। একদিন বিকেলে তিনজন বাড়ির ছাদে বসেছিলেন। হালকা বাতাস বইছিল। আরব আকাশের দিকে তাকালো এবং বলল, যদি সেই রাতে দাদি আমাকে আবর্জনা থেকে না কুড়াতেন, তবে হয়তো আমি বেঁচেও থাকতাম না। জজ ধীরে বললেন, কখনো কখনো ভগবান মানুষের রূপে সাহায্য পাঠান। সাবিত্রী দাদি হাসলেন, ব্যাস ব্যাস, এখন এত বড় বড় কথা বলো না, চা ঠান্ডা হচ্ছে। তিনজনই হেসে উঠলেন। এই গল্প কোনো অলৌকিক ঘটনার ছিল না, এই গল্প সাহসের ছিল। এক গরিব ছেঁড়া জামাকাপড় পরা ছেলের যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, এক দাদির যিনি রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও মায়ের দায়িত্ব পালন করেছিলেন, এবং এক বাবার যিনি আইন এবং আবেগ উভয়কেই সম্মান করেছিলেন। আর সেই ছোট শহরে এখন মানুষ জানত, সত্য যতই চাপা থাকুক না কেন, একদিন আদালতের দরজা পর্যন্ত পৌঁছেই যায়।
যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন নিজের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই বার্তা বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এমনই নতুন এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং হ্যাঁ কমেন্টে নিজের শহর বা গ্রামের নাম অবশ্যই লিখবেন দেখি আমাদের গল্প কোন কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে